আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। এখানে একজন বলেছে যে লকডাউন দিবে কিনা। লকডাউন দিতে পারে, যদি খুব বাজে অবস্থা হয় তাহলে তো দিতেই পারে। তবে পরীক্ষা হয়ে যাবে মেবি তোমাদের। অনেক দিন তো হলো, এই জন্য পরীক্ষা হয়তো দিয়ে দিবে। ওয়ালাইকুম সালাম। তোমাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই যে আমি একটু আগে অফিস থেকে আসছি। এখন মাসে মানে বছরের শুরু, আর এই বছরে শেষ শুরু মানে শেষ থেকে এই যে শুরু, এই সময়টাতে ব্যাপক আমরা প্রেসারে আছি আমাদের কোম্পানিতে কাজ টাজ সবকিছু নিয়ে। আমি তোমাদের আগে যে নিউ সেকেন্ড ইয়ারের যে ক্লাস হয় সেটাকে বলে দিয়েছি যে আজকে ক্লাস নিতে পারবো না। তারপরে বাচ্চারা, তোমাদের ভাবি, সবাই গেছে হচ্ছে তার বাবার বাড়িতে বেড়াইতে, এখান থেকে বেশি দূরে না, 1 কিলোমিটার। তো ওখানে গেছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছি, করে আবার এখানে চলে আসলাম। এসে তোমাদের মানে ট্রেন ধরার মতো তোমাদের ক্লাস ধরলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কি রাজশাহীতে বিয়ে করছেন? হ্যাঁ, সবই রাজশাহীতে। না, আমার শ্বশুরবাড়ি নাটোরে, কিন্তু ওই শ্বশুর পুলিশ তো, তো আবার ওই রাজশাহীতেই ট্রান্সফার হয়েছে। ভাবি কি সাহিত্য স্টুডেন্ট নাকি স্যার? না, কমপ্লিট হাউস ওয়াইফ, রান্না বান্নার স্টুডেন্ট। তোমাদের ভাবি, আমার আমার কখনো প্ল্যান ছিল না এরকম যে চাকরি বাকরি করবে বা এরকম এই আমি একেবারে ওই, ও ধর এসএসসি পাশ করেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ দিয়ে বিয়ে করা। তো ও আর পরীক্ষা টরীক্ষা দেয়নি। আর আলহামদুলিল্লাহ ও অনেক মানে পর্দা করে চলে, যার জন্য কলেজ টলেজেও যায়নি আর, আগে থেকেই ইয়ে করতো। এটাই ঠিক স্যার। সংসার যদি স্বামী দুয়ে চাকরি করে, কে কত সময় দিতে পারবে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে থেকে রোমান্টিক পোয়েট্রিটা শুরু করার কথা ছিল, তাই না? স্যার রাইটিং কি শেষ হয়ে গেছে? মানে হচ্ছে রিডিং রাইটিং কি শেষ হয়ে গেছে? ও, তাহলে কাদের ব্যাচে রোমান্টিক শুরু হওয়ার কথা ছিল? তোমাদের এখানেই তো মনে হয়। না স্যার, আমাদের হচ্ছে আপনার স্যার বেসিক্যালি কবিতা পড়ে এসেছিলেন। অ্যাডমিনিস্ট্রেশন শেষ হয়ে ও গেছে, আচ্ছা, আর কবিতা হচ্ছে পড়াচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো মিস করছি, তাহলে সেকেন্ড ইয়ারে পড়া, নিউ সেকেন্ড ইয়ারে পড়ানোর কথা, আমি এটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে আচ্ছা, আজকে এই প্রশ্নটা বুঝিয়ে দেই। আজকে যে প্রশ্নটা আমি নিয়েছি এইটা আমি আজকে বুঝিয়ে দিই, সামনের দিন আবার হচ্ছে আমরা রিডিং রাইটিং এ যাবো। আর রিডিং রাইটিং এর জন্য হোমওয়ার্কটা আগে এখনই দিয়ে দিই। রিডিং রাইটিং এর হোমওয়ার্কের জন্য আমাদের ওই এটা একটু আমি সামনে নিয়ে আসতে হবে, একটা কমেন্ট করে, অথবা এটাকে একটু এডিট করে, যাতে করে আমরা খুঁজে পাই। অনেক নিচে চলে গেছে, একটা কোশ্চেন দিয়েছিলাম না, ওই কোশ্চেনটা। আর একটা জিনিস, এই যে কিছু কিছু কবিতা এই যে দেখলাম একজন শেয়ার করেছে, এগুলো যে ভিডিও বানানো আছে আমার মনেই নাই। হ্যাঁ, বানানো কোনগুলো আছে কোনগুলো নাই এটা এখন ভুলে গেছি, অনেক লম্বা লিস্ট। তো তোমরা যদি গ্রুপে সার্চ, ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে পাও, তাহলে সেটাও তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের তাহলে হোম টাস্ক হিসেবে হোম টাস্ক হিসেবে আমরা ড্রামা পড়তেছিলাম, তাই না? আর স্যার তাইলে ওই যে টেক সাজেশনে যে কাজটা দেওয়া আছে ওইগুলো যেগুলো আমরা খুঁজে পাবো ওইগুলা কি হচ্ছে ইউটিউব থেকে ক্লাস করে নিব?
হ্যাঁ, এটা করতে পারো। এটা যেহেতু সময় কম আছে, তোমরা যদি ওগুলো ওখান থেকে করে ফেলতে পারো, তাহলে এদিকে আমরা আরেকটা কাজ করে ফেলতে পারবো। আচ্ছা দেখি। ভয় লাগতেছে আরে না, আরে না, কোনো ভয়ের কিছু নেই। ফোর্থ ইয়ারে আজকে যে প্রশ্ন হয়েছে, ফোর্থ ইয়ার উঠবা এরকম চ্যালেঞ্জিং প্রশ্ন অ্যান্সার করবা না তুমি? আর সবগুলোই তো ইয়ে হয়, যেমন ফোর্থ ইয়ারে তোমার শুধুমাত্র ব্রিফ হচ্ছে কমন পড়েনি, বাট তোমাদেরকে আমি যদি দেখাই যে ফোর্থ ইয়ারের প্রশ্নটা দেখো, এখনই দেখো, আমি যে সাজেশনটা দিয়েছি এখান থেকে সব কমন। তাহলে কেউ যদি ধরো, তারপরেও ধরো অনেকে লিখতে পারেনি, এখন না লিখতে পারলে তো কিছু করার দরকার যাবে না। মডার্ন পোয়েট্রি, মডার্ন পোয়েট্রি না ড্রামা হলো জানো? ড্রামা হবে। ড্রামা, ড্রামা। এখান থেকে আমি একটু দেখলাম দুপুরবেলা যে অনেকেই বলছিল, বা কাল থেকেই তো অনেকেই ইয়ে করছিল, এই যে এখানে এর ভেতর থেকে তোমার কমন পড়েছে হচ্ছে 6টা। লিখতে হবে তো 5টা, 8টার মধ্যে 6টা কমন পড়ছে। বাকি যেগুলো আছে সেগুলোর ভেতর থেকে আবার হচ্ছে তোমার শর্ট কোশ্চেনে কমন পড়েছে। এই জন্য আমি সবসময়ের জন্য তোমাদেরকে সবাইকে বলি যে আগে ব্রড কোশ্চেনগুলো কমপ্লিট করবা, তাহলে শর্ট দেখবা অনেকগুলো এমনি এমনি হয়ে গেছে। আর তোমার 70 মার্ক তোমার ওকে আছে, তারপরে গিয়ে 10 মার্কে তোমার একটু চ্যালেঞ্জ তুমি নিবা না? তবে এটা ঠিক, ওই চ্যালেঞ্জ তো দিবেই। হ্যাঁ, আমরা তো কেউই চাই না, আমরা তো চাই যে ওই বাংলাদেশ হচ্ছে 10 ওভারের মধ্যে জিতে যাক, 50 ওভারের খেলা। কিন্তু ওইটা তো আসলে মজা না। ঠিক ইংলিশের ক্ষেত্রে এটাই, ইংলিশের ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জিং, এরকম চ্যালেঞ্জিং ইয়েতে আহ, প্রত্যাশাই করতে হবে যে চ্যালেঞ্জিং আসবে। তবে যেহেতু সবাই করোনার ইফেক্টেড, এখানে এরকম চ্যালেঞ্জিং না দেওয়া উচিত ছিল টিচারদের। টিচাররা একটু অন্যরকম হয় সবসময়ের জন্যই। গতদিনের আমরা যদি খাতাটা দেখি, খাতাটা বলতেছি, কোশ্চেনটা, তাহলে দেখো ওই কোশ্চেন যে আপলোড দিল, এই যে এখান থেকেই দেখো। তোমাদের দেখানোর কারণ হচ্ছে তোমরা যাতে ওই যে একজন বললা না যে ভয় পাচ্ছি, এই ভয়টা যাতে না থাকে, একটু দেখো। দেখতে পাচ্ছ তো না স্ক্রিন দুইটাই? Yes, sir. আচ্ছা, এবার আসো আমরা যদি আমাদের এই পেজটাতে যাই। আচ্ছা, এটাকে মিনিমাইজ করা যায় না? এটা মিনিমাইজ করার কোনো ওয়েই তো দেখি না আমি। বিরক্তিকর, এখানে থাক। আচ্ছা, এবার দেখো আমরা যদি এইখানে দেখি, দেখো আমরা মেলাই। দেখো তোমরা যদি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা নিচের দিক থেকে মেলাই। দেখো, ওয়েটিং ফর গডতে রিলিজিয়াস সিগনিফিক্যান্স, ওয়েটিং ফর গডত নামে একটা ছোট নাটক আছে, রিলিজিয়াস সিগনিফিক্যান্স। আমরা দেখো ওয়েটিং ফর গডত থেকে 3টা প্রশ্ন, 3টাই কমন পড়েছে, আমি যে 3টা দিয়েছি। এই যে রিলিজিয়াস সিগনিফিক্যান্স, এই যে সেন্স অফ নাথিংনেস, ওয়েটিং ফর গডত থেকে, এখানে দেখো সেন্স অফ নাথিংনেস, ওয়েটিং, আচ্ছা, ওয়েটিং ফর গডত থেকে এই যে কনসেপ্ট অফ টাইম অ্যান্ড প্লেস,
কনসেপ্ট অফ টাইম অ্যান্ড প্লেস। একটা ড্রামা থেকে তিনটা দিয়েছি, তিনটাই কমন পড়ে গেছে। পাঁচটার মধ্যে তুমি তিনটাই কমন পেয়ে গেছো, বাকিগুলো দেখো। বাকিগুলোতে এই যে থিম অফ আইসোলেশন, কেয়ারটেকারের থিম অফ আইসোলেশন। আচ্ছা, এটা থেকে না দেখাই, এখান থেকে আগে দেখাই। এটা আমাদের কমন পড়েনি, এইটা ক্যারেক্টার অফ, এটা কমন পড়েনি, বাকি সব কমন পড়েছে। দেখো, হ্যারোল্ড প্রিন্টার কমিক ইফেক্ট ইন কেয়ারটেকারের কমিক ইফেক্ট, এই যে কমিক ইফেক্ট। তোমরা যদি দেখো হচ্ছে এই যে এটা আমাদের ধরো কমন পড়ে গেল, পোস্ট ওয়ার ইউথ ইন ইংল্যান্ড। পোস্ট ওয়ার ইউথ নিয়ে আমাদের ইয়া আছে, দাঁড়াও, এই যে পোস্ট ওয়ার সিচুয়েশন। পোস্ট এই যে এটা একটা ড্রামা, এবং এই ড্রামাটার হচ্ছে তোমার থিমই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সরি দ্বিতীয় না প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মনে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউথদের যে চিন্তা ভাবনা ভেতরে চেঞ্জ আসে, সেইটাই হচ্ছে এটার থিম। তো এই যে এখানে এখানে পোস্ট ওয়ার ইউথ বলেছে, আর এখানে বলেছে পোস্ট ওয়ার হচ্ছে তোমার সিচুয়েশন, একই জিনিস, একই প্রশ্ন লিখে দিয়েছিলে মার্কস পেয়ে যাবে। ট্রিটমেন্ট অফ লাভ অ্যান্ড ম্যারেজ, এই দেখো এটা ট্রিটমেন্ট অফ লাভ অ্যান্ড ম্যারেজ, এই দেখো ট্রিটমেন্ট অফ লাভ অ্যান্ড ম্যারেজ কয়টা হলো, 1 2 3 4 5 6টা। এবার ধরো এই যে দুইটা কমন পড়েনি, তাহলে আমরা এখান থেকে 6টার ভেতরে 6টা পেয়ে গেছি। তোমাদেরকে যদি আরেকটা মজার জিনিস দেখাই, দেখো কেটে দিলাম, সেইটাকে কাটতে হবে, এটা না কেটে করা যাবে না। স্যার ভর্তি আগের পঁয়ত্রিশটাই লেখা লাগে এর জন্য। তোমাদের যা ওদেরও তাই। এবার এইখানে আসো, এবার এইখানে আসো। আমরা তো ওইখানে তো 6টা পাইলাম। এই যে থিম অফ আইসোলেশন, থিম অফ আইসোলেশন, তোমাদেরকে ভয় কাটাও, ভয় রাখা যাবে না। পরীক্ষা তো একটু এদিক সেদিক তো হবে, ইংলিশ তো ভাই এজন্যই। এই যে থিম অফ আইসোলেশন কেয়ারটেকারের ভেতরে, আমি তো ব্রড শর্ট কোশ্চেন দেইনি, হ্যাঁ, কিন্তু এর ভেতরেই চলে আসছে, দেখো এখান থেকে এই যে থিম অফ আইসোলেশন, থিয়েটার অফ অ্যাবসার্ড ড্রামা, এই যে ক্যারেক্টার অফ কেয়ারটেকার ইজ অ্যান অ্যাবসার্ড ড্রামা। তারপরে সোর্স অফ লাফটার ইন ইয়েতে উইট অ্যান্ড হিউমার, সোর্স অ্যান্ড লাফটার এবং উইট অ্যান্ড হিউমার একই জিনিস। তাহলে এখান থেকেও লিখতে হবে হচ্ছে কয়টা, 5টা, এখান থেকেও 3টা কমন। তাহলে আগের 6টা কমন এবং এখান থেকে 3টা, 9টা কমন দিয়েছি, 12টার ভেতর থেকে যদি তোমার 9টাই কমন পাও, তাহলে তো এটা খুব বেশি হলো না। সো আমি এই জন্য বলি যে খুব কঠিন না হলে সমস্যা নেই, তোমাদের ভয়ের কিছু নেই। যেই ব্রড কোশ্চেনটা তোমরা এই পার্ট সিতে কমন পাবে না, সেটা দেখবা যে পার্ট বিতে চলে আসছে। আর পার্ট বিতে যেটা আসে নাই, পার্ট বি তো আমি ইনফ্যাক্ট দেই নাই, পার্ট বিতে যেটা আসে না সেটা দেখবা যে পার্ট সিতে চলে আসছে। হ্যাঁ, এই জায়গাগুলো এবার যেটা করেছে যে খুব খুঁটিনাটি জিনিসগুলো দিয়েছে। এগুলো আসলে যদি তুমি স্টোরি না পড়ো, কেউ যদি মনে করে এরকম ভাবে যে আমি 2 মাস পড়ে যায় পরীক্ষা দিব, তাহলে তাদের জন্য চ্যালেঞ্জিং। হু ইজ জ্যাক অর্টিং কি, এটা তো কঠিন না। তারপরে হাউ ডাজ মাইক চেজ ডেভিস, এটা তো কঠিন না। মাইক এবং চেজ, এটা হচ্ছে কেয়ারটেকারের স্টোরির ক্যারেক্টার দুইটা। তারপরে যে নাট হাউস, এটা একটু কঠিন। অ্যাডিউ মানে হচ্ছে বিদায় দেয়া, এটা তো ওয়ার্ড মিনিং জানলেই হয়ে যায়, আর কিছুই লাগে না। তাহলে মার্ক বাই এবং ম্যাক বাই, এই দুইটা হচ্ছে ক্যারেক্টার স্টোরির। এই যে কনফার্মেশনটা কি, এই কনফার্মেশনটা হচ্ছে তোমার ইয়ে থেকে আসছে, ওয়েটিং ফর গড থেকে। তাহলে এই যে ওয়েটিং ফর গডের মেইন ক্যারেক্টারগুলো কি, এগুলো যদি কঠিন মনে হয়, পোজ্য হচ্ছে ওয়েটিং ফর গডের একটা ক্যারেক্টার। এখন ভ্লাদিমির, এটা আরেকটা ক্যারেক্টার। ভ্লাদিমির কেন পোজ্যকে কিক মারলো, মানে লাথি মারলো, এটা তুমি স্টোরি পড়া থাকলে তুমি পারবা। সো এখানে 10টা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 12টার মধ্যে 10টা পারা কোনো কঠিন কিছুই না। হোয়াট মেক্স জেমি অ্যাংরি,
ফ্রিকোয়েন্টলি জেমিকে অ্যাংরি কে, মানে কোন জিনিসটা তাকে রাগিয়ে দিত, এটা তুমি স্টোরি পড়লেই পাবা। ক্লিপ সারনেম, ক্লিপের যে সারনেম, এটা একটা ক্যারেক্টার, তার সারনেমটা কি, এটা তুমি স্টোরি পড়লেই পারবা। কিন্তু যারা একেবারে স্টোরিও পড়েনি, ওই শুধুমাত্র এইসব এই 5টা 6টা প্রশ্ন প্রশ্ন পড়েই গেছে, তাদের জন্য তো কিছু করার নাই, আর তাদের জন্য কঠিন হবেই, এবং কঠিন না হওয়াটাই তাদের জন্য অস্বাভাবিক। ব্যাপারটা এরকম না, তুমি সারা বছর পড়লা আর আরেকজন 2 মাস পরে যা তোমার সমান রেজাল্ট করবে, তাহলে এটা একটা মানে কি বলে অবিচার না? সো ভয়ের, স্টোরিগুলো বা হচ্ছে ড্রামাগুলো তো ইংলিশে দেখতে তো অনেক সময় সাথে। ভাই তুমি ওটা পড়বা কেন, ওইটা পড়বা কেন, তুমি ওইটা পড়বা কেন? তুমি তোমার বইতে প্যারাফ্রেজ দেয়া আছে, ওই ড্রামাগুলোরই প্যারাফ্রেজ দেয়া আছে, প্যারাফ্রেজ পড়তে হবে। তারপরে কিছু বাংলা ইয়ে আছে, কি বলে অনুবাদ আছে, বাংলা অনুবাদগুলো পড়বা। হুম, তাহলে হয়ে গেল। আমরাও জীবনে কোনোদিন এই ড্রামাগুলো যে লাইন বাই লাইন পড়া, যেগুলো বড় যেগুলো, সেগুলো কোনোদিনই পড়িনি। আর ছোট যেমন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান, তারপরে অ্যাজ ইউ লাইক ইটের কিছু ওই যে কোটেশন নেওয়ার জন্য কিছু পড়েছি, কিন্তু তাও একেবারে যে A to Z তা কিন্তু না, হয়তো 65% বা 70% পড়েছি। আমাদের সাবজেক্টে স্যার আমাদের স্যারগুলো ভালো, ওই ডিপার্টমেন্টের স্যারেরা এগুলোই করে থাকে সব সময়ের জন্যই। আমি বললাম না যে ডিপার্টমেন্টে তুমি সবসময় নষ্ট হয়ে যায়। ইয়াং টিচার যারা তারা পড়াবে এক সিস্টেমে, আর হচ্ছে ওল্ড টিচার যারা তারা পড়াবে আরেক সিস্টেমে। ওল্ড টিচার ওদের ওল্ড ইয়েটা ফলো করে, যার জন্য এটা সমস্যাটা হয়। হ্যাঁ ইনশাল্লাহ কমন পড়বে এটা। আহ, খুব কপাল খারাপ না হলে আসলে ওরকম হবে না। আমি আমি সবসময় কখনোই বলি না পাঁচটাই কমন পাবা, আমি এটা বলি না। আমি সবসময় বলি যে 3টা 3.5টা 4টা কমন পাবা, আর একটা তোমাকে বানিয়ে লিখতে হবে। এখন আমার তো আশা থাকে যে 5টা কেন 12, যে 8টা থাকে 8টার 8টাই কমন ইয়ের ভেতর থেকে আসুক, আমার তো ইচ্ছা এটাই। তো সেইভাবে এগুলো দেয়া আছে, এটাতে সমস্যা নেই। এখন পর্যন্ত ফোর্থ ইয়ার যতগুলো পরীক্ষা দিলে সবগুলোতেই কমন আছে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটার ক্ষেত্রেই দেখো যে এটাতে কঠিন কঠিন বলছে, এটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। তো ভয়ের কিছু নেই, যদি স্টোরিগুলো পড়া থাকে, তোমাদের ড্রামা এখনো তো টাইমও আছে, তো তোমার ড্রামাগুলো ওরকম সুন্দর করে পড়ে ফেলো। তোমাদের যেই জায়গাতে যে ক্যারেক্টারগুলি আছে সেগুলো সব পড়ে ফেলো। আমি যেটা করতে পারবো, যেমন এই যে তোমরা তো নিউ থার্ড ইয়ার, আমি এবার যেটা ফার্স্ট ইয়ারদেরকে প্রথম থেকে পাচ্ছি আমি, সো আমি তাদেরকে ওইভাবে তৈরি করতেছি, একবারে A to Z প্রথম থেকে। তোমরা নিউ থার্ড ইয়ার, তোমাদেরকেও তো ওইভাবেই শুরু করেছি, একেবারে ওইভাবে। যেমন বড় কবিতাগুলি আমরা হচ্ছে ইয়েভাবে পড়বো, সামারি পড়বো, গুরুত্বপূর্ণ লাইনগুলো জানবো। আর ছোট কবিতাগুলো আমরা লাইন বাই লাইন পড়বো। ড্রামার ক্ষেত্রেও তাই, বড় ড্রামাগুলো এভাবে বাদ দিয়ে যাবে, ছোট যে ড্রামাগুলো সেগুলো আমরা এভাবে পড়বো, নইলে সময়ও কুলাবে না, অহেতুক খালি পড়ে গেলেই তো হবে না। জ্ঞান অর্জন, টিচাররা বলবে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন সিলেবাসের বই পড়ে জ্ঞান অর্জন হয় না। সিলেবাসের বই পড়ে কখনো জ্ঞান অর্জন হয় না, জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের বই আলাদা আছে। সাহিত্য পড়ে তুমি কি জ্ঞান অর্জন করবা? একটা স্টোরি, ধরো তুমি একটা স্টোরি পড়লা, অ্যাজ ইউ লাইক ইট পড়ে তোমার কি কি জ্ঞান অর্জন হলো এখানে? এই জ্ঞানটা তোমার কি কাজে লাগবে? বাস্তব জীবনে যে জ্ঞান কাজে লাগে না, সেই জ্ঞান তো জ্ঞানই না। হয়তো অ্যাজ অ্যাজ ইউ লাইক ইট করে তুমি এইসব বিষয়ে এক্সপিরিয়েন্স হয়, তাছাড়াও তো কিছু হয় না। ওই বিষয়ে এক্সপিরিয়েন্স হওয়া মানে তো বিপদ, গুনাহ হবে, পাপ হবে। আচ্ছা, তোমাদের এইটা না, আচ্ছা দেখো আমরা তাহলে আসি এবার। হ্যাঁ ইনশাল্লাহ যাবে, ভিডিওগুলো তো দেখেই করা যাবে। ওকে, আমরা সামনের বছর থেকে আরো ডিটেইল আমি 3 পার্টেরই সাজেশন করা শুরু করব আর কি। ইনফ্যাক্ট এই যে ফার্স্ট ইয়ারের করা শুরু করেছি, ফার্স্ট ইয়ারে তো পরীক্ষা হয়ে গেছে, সো এদেরটা ইভেন নিউ ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরকে বলেছি যে তোমাদের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে ওদেরকে সাজেশন দিব। সাজেশনগুলো সব এদের ওয়েবসাইটে এইভাবেই দিব, আরো ডিটেইল ওয়েবসাইটে দিব, বিশেষ করে ব্রিফ কোশ্চেনের গুলো অ্যান্সার সহ দিব, কিছু কিছু শর্ট আমি অ্যান্সার করে করে দিব। আর এবার যারা ফার্স্ট ইয়ার তাদেরকে চেষ্টা করতেছি 100% হ্যান্ড নোট তৈরি করে দেওয়ার জন্য।
কারণ তাদের তো এই 10-10-20টা করে দিলেই হয়ে গেল পার্ট সি এর প্রস পোয়েট্রির। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে ওই কোথায় গেছিলাম, ক্র্যাফট এজ, এখান থেকে পড়াচ্ছিলাম তাই না? এটা তো পড়ালাম। আচ্ছা, কবিতা যে কয়টা পড়ালাম সে কটাই পড়ো, আর বাকিগুলো হচ্ছে দেখবা যে ভিডিও আছে। কোনো না কোথাও না কোথাও আমি ভিডিও শেয়ার করেছি, আমি আমি ভুলে গেছি আসলে। 750 ভিডিওর টপিক আসলে মনে রাখা সম্ভব না, করছি কি করছি না। এরপরে আবার গুলিয়ে ফেলি, এই এই ব্যাচে এটা, ওই ব্যাচে এটা, এরকমটা গুলিয়ে ফেলছি। তো তোমাদেরকে, তোমরা একটু দয়া করে ওইটা দেখে নিও, আর তোমাদের হোমওয়ার্কটা সামনের দিনে দিয়ে দেই। হোমওয়ার্কটা সামনের দিনে 2 রকমের দেব। একটা হচ্ছে তোমাদের, আমি মনে করেছিলাম আজকে তোমাদের রোমান্টিক পোয়েট্রি, তোমাদের রোমান্টিক পোয়েট্রিও তো বাদ আছে মনে হয়, কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা বাদ আছে। আচ্ছা, এখান থেকে তোমরা এইগুলো পড়েছো না, এই কয়েকটা, এই দুইটা কি পড়েছো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তোমাদেরকে একটা টিপ দেই। টিপটা হচ্ছে এরকম, তোমাকে একটা দেখালাম না যে ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট থেকে 3টা কমন পড়ে গেছে আমাদের সাজেশন থেকে। সো এটা এটা সাজেশন আমরা যখন তৈরি করি তখন এইভাবে মাথায় রাখি যে কোন স্টোরি থেকে এবারে 3টাই কমন পড়ে গেল। এবারে 3টাই কমন পড়ে গেল মানে আগামী বছর ওইখান থেকে শর্ট কোশ্চিনে বেশি প্রশ্ন আসবে, ব্রড কোশ্চিনে হয়তো 1-8টা আসতে পারে। ঠিক সেই জিনিসটা মাথায় রেখে এখানে তোমাদেরকে আমি যে এই জিনিসটা দিয়েছি, যে দেখো যে এই 3টা যদি কমন, এই 3টা যদি পড়ো আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, এবং এই লায়ন অ্যান্ড দ্য জেল থেকে যদি এই 3টা পড়ো, তাহলেই আমরা এখান থেকে মোটামুটি 4টা কমন পেয়ে যেতে পারি। 4টা বা 5টার, যদি 5টাই কপাল যদি ইয়ে হয় তাহলে 5টার 5টাই কমন পেয়ে যেতে পারি। তো তোমরা এই 6টা প্রশ্ন অবশ্যই পড়বা যদি এরকমটা টার্গেট থাকে, মানে যাদের একটু কম পড়ার ইচ্ছা। আরেকটা বিষয় আছে, এটা বলতে হয় না কিন্তু তারপরেও বলি, যাদের অবস্থা নিজেরা মনে করছো যে আমার প্রিপারেশনটা খুবই খারাপ, তাহলে সে যে কোনো একটা ড্রামা বাদ দিয়ে দিতে পারো, কিন্তু বাকিগুলো তখন আবার সব পড়তে হবে। যেমন ধরো আমার জন্য বেশি হয়ে যাচ্ছে, আমি এই সবগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে বাকিগুলো আবার সবগুলো পড়ে ফেললাম, এই একটা। আবার এই জিনিসটাকে সহজভাবে চিন্তা করা যায়। চিন্তা করা যায় কিভাবে? ক্যারেক্টার লেখা খুবই সহজ। তাহলে এখানে সিলিয়ার যে ক্যারেক্টার সেটা, এখানে মারিয়ার যে ট্র্যাজিক ক্যারেক্টার এটা, এবং ল্যাকুনলের ক্যারেক্টার, 3টা মিলে যদি আমরা একটা ক্যারেক্টার হিসেবে ধরি, তাহলে 3টা মিলে একটাই কোশ্চেন। তার মানে এখানে টোটাল আছে 10টা কোশ্চেন। ক্যারেক্টারগুলো আলোচনা করতে গেলে ওই পয়েন্ট আকারে পয়েন্ট করতে হয়। যেমন আমি এটা নিয়ে যখন আলোচনা এর আগে করেছি মনে হয় নাকি, সেটা হচ্ছে যে ধরো লোকটা অনেস্ট, তাহলে অনেস্টি তার একটা ক্যারেক্টার। লোকটা খুবই ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি তার একটা ক্যারেক্টার। এগুলোই আলাদা আলাদা করে পয়েন্ট, মানে পয়েন্ট বলতে ওই তোমার স্ট্যানজাগুলো আলাদা আলাদা করতে হয়, প্যারাগুলো আলাদা আলাদা করতে হয়, তাহলেই এই ক্যারেক্টার খুবই সহজ। আমার একটা প্রশ্ন, আমার একটা ভিডিও আছে যে যে কোনো প্রশ্ন কিভাবে লিখতে হয়, যে কোনো প্রশ্ন, সেখানে প্রোজ স্টাইল আছে, সেখানে আরো অনেক কিছু আছে। ওইগুলো যদি তো ওই ভিডিওটা যদি তোমরা দেখো তোমাদের উপকারে আসবে। আমরা আজকে ক্লাসটা একটু লম্বা সময় ধরে নিব, এখনো শুরুই করিনি কিন্তু ক্লাস। হাউ টু, আল্লাহ জানে, এভাবে আসবে না।
কোশ্চেনের কথা বললেন, যদি আরেকটা বলতে পারছেন। দেখো হাইলাইট করা আছে, একটু বোল্ড করে দিয়েছি, যে ওই ছয়টাই যদি পড়ো, আমার আমার ধারণা, এটা আমি বলছি না যে আসবেই, হ্যাঁ এটা মনে রাখিও, আমি কিন্তু সবসময় বলছি ধারণা, এটা যে আমার ধারণা ওই ছয়টার ভেতর থেকে আমরা চারটা কমন পেয়ে যাব। স্যার কত মানে যেটা সেকেন্ড ইয়ারে পরীক্ষা হয়েছিল, এটা থেকে আপনার সাজেশন কেমন কম ছিল? সেটা মনে নেই, তবে ভালো কমন ছিল আর কি। গতবার কি সাজেশন দিয়েছিলাম, দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, এই যে এই একটা যে প্রশ্ন, এই যে শুরুতে দেখো ক্যারেক্টার, ক্যারেক্টার কিভাবে লিখতে হয় সেটার, এই জিনিসটা তোমরা একটু দেখিও। এখানে আগে ওয়াস ইট দিয়ে জিনিসটা ভুল হয়ে গেছে, এটার একটা নাম দেওয়া লাগতো, কিন্তু আমি ছবিটার কোনো নাম দেইনি, যার জন্য এটা অনেক নিচে চলে গেছে। চলে আসবে এখন। এর মাঝখানে আবার তোমরা এই যে খাতা দিয়েছো, তো জমা দিয়েছো, এর জন্য এটা আরো বেশি নিচে চলে গেছে। এই যে এই স্যার খাতা অংশটা জমা অন্যভাবে নিলে হয় না? কিভাবে? ইনবক্সে অথবা কোনো একটা আবার আরেকটা গ্রুপ এমনিতে এই এতগুলো গ্রুপ আমি আচ্ছা চালাই। আমাদের জুমের না, ওইটা ওইভাবে করা যাবে না আর কি, এটা আমার জন্য ফ্লেক্সিবল, বা তোমরা যখন ইচ্ছা তখন শেয়ার করতেছো, আমি ওইটা জুমে তো দিলে তো জুম যতক্ষণ চালু থাকবে ততক্ষণ পাওয়া যাবে। আচ্ছা, এটা আমি ওপেন করে রাখি, এখান থেকে তোমাদেরকে আরেকবার ওপেন করে নিই। দেখো এই লিঙ্কটা তোমরা একটু পড়িও, হয়তো বা কাজে লাগতে পারে, মানে একটু শুনিও আর কি। হ্যান্ড নোট কিভাবে লিখতে হবে বা কিভাবে তৈরি করা যায়, এটা অনেকের জন্য কাজে দিয়েছে আর কি আগে, তোমরা শুনিও, যদি তোমাদের জন্য কাজে দেয় তাহলে তো ভালো। এটা 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 আমি যেটা এখানে বর্ণনা করেছি সেটা হচ্ছে আমার স্টাইল, তো তোমাদের এর চেয়ে বেটার স্টাইল থাকতে পারে, বাট আবার কারো যদি মনে হয় যেটা মানে অর্থ টু ফলো, ফলো করা যেতে পারে, তাহলে তোমরা ফলো করতে পারো। ওকে, তাহলে আজকে তোমাদেরকে আমি যেটা বলছিলাম, যে এখান থেকে আমি কয়েকটা ইয়ে দিই। এখানে তো এখানে যা বর্ণনা দেওয়ার আমি সেটার কথা বলেছি, যে এখানে সবকিছুই আলোচনা হয়ে গেছে, এখন কবিতাগুলো পড়ার যে বিষয়টা, সেটা কবিতাগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে, তোমাদের সেট সাজেশনে আছে বা বিভিন্ন জায়গায় বইতে আছে, তো আছেই। তারপরে যেটা তোমার মনে হবে যেটা আমি বুঝতে পারছি না, জাস্ট সেট সাজেশন থেকে ওই কবিতাটার নাম বা ছবি আমাকে দিয়ে দিবা, তাহলে আমি ওইটা একটু দেখে নিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিতে পারবো। আর এইখানে এবার কাজ আছে, এখানে এগুলো লিখতে পারো না এমন কেউ আছো, বা এগুলো কোনোটা বুঝাতে হবে এরকম কেউ, এরকম কিছু আছে কি? যে অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে যে অ্যাপ্লিকেশন লেখা, এটার তো ফরম্যাট তো ওকে সবারই জানা বা অনেক আগে থেকেই লিখো। ট্রি প্ল্যান্টেশন, আরেকবার সিভি রাইটিংটা একটু বলে দিন। জি স্যার, সিভিটা ভুলে গেছি। আচ্ছা সিভি রাইটিং, হ্যাঁ সিভি রাইটিংটা ঠিক আছে, বলা যাবে। আর স্যার আরেকটা নিউজ পেপার। তাহলে আমি এই দুইটার ভিডিও দিয়ে দেই। দেখো আমি ভিডিওতে আরো ডিটেইল বলেছি, কারণ হচ্ছে যে ভিডিওগুলো করার সময় তো আর লাইভ থাকে না, তখন আমি সময় নিয়ে করতে পারি, এই জন্য ওই ভিডিওগুলোতে ডিটেইল বলা আছে। হোয়াট ইজ রিপোর্ট, হাউ টু রাইট নোটিশ। এই যে আমি যেভাবে সার্চ দিচ্ছি এভাবে তোমরা সার্চ দিয়ে দিতে পারো, এই যে এখানে প্রেস রিলিজ কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট মেমোরেন্ডাম বা মেমো কিভাবে লিখতে হয়,
কোথায় যেন কয়েকদিনের ক্লাস নিলাম যে হাউ টু রাইট এ রিপোর্ট। স্যার এটা ইউটিউবে দেবো নাকি ওই যে যেটা একটা বড় গ্রুপ আছে ওইখানে? ইউটিউবে, এটাই যে ইউটিউবে আচ্ছা সার্চ করতেছি, মানে যেটাই সার্চ করে এর পাশে যদি এই যে ক্লাউড স্কুল প্রো এটা লিখে দাও তাহলে এই গ্রুপ থেকে আর কি এই চ্যানেল থেকে সব শো করবে। ক্লাউড স্কুল না লিখলেও আপনার কাছে পাবে। ওইটা কিছু কিছু আসে, কবিতার গুলো আসে, কারণ অন্যান্য চ্যানেলগুলো যারা বাংলাদেশে আরো সবাই ইয়ে করে তারা কবিতাগুলো নিয়ে ভিডিও বানায় না, কবিতার। হ্যাঁ, কিন্তু ড্রামাও আসে, মানে আমি দেখছি আর কি। স্যার দিলে আপনারটা আসেই আগে, তারপর অন্যদেরটা আসে। এসইও কি, তো কিভাবে করে এটা? হুম হুম হুম। এগুলো সার্চ ইঞ্জিনে কেমনে দেয়? কিওয়ার্ড কি? হুম। মানে যে ওই যে ড্রামার নাম ধরে আপনি যে ড্রামাটা, ড্রামার কোনো কাহিনী যেটা পড়তে যাচ্ছেন ওইটা দিয়ে নাম লিখলেও আপনার ভিডিও চলে আসে এরকম। আচ্ছা, ফান করলাম, আমার কাজই তো এই, আমি ডিজিটাল মার্কেটার না। স্যার ওইটাই তো বলছি যে আপনি কেন এগুলো করছেন? না, ও বলছে, আমি একটু শোনার চেষ্টা করতেছি যে আসলে ও কতটুকু জানে সেটা জানার জন্য। না, আমি তো তোমাকে বলি নাই যে তুমি পারো না বা এই সেই, তুমি যে এটুকু জানো এটুকুই তো অনেক কিছু, অনেকে তো এটুকুই জানে না। আ- আচ্ছা, আমি রিপোর্ট এবং ইয়ে নিয়ে আমি ক্লাস নিব, আমি এখানে আমি হারিয়ে ফেলেছি, কিংবা আমি দেখবো যে আমার আর্কাইভে আছে কিনা, কোথাও থাকলে আমি ওটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে আরেকবার জয়েন করো। তোমরা তোমরা কতজন আছো এখন? 24 জন, 23 জন। আচ্ছা, তোমাদের হচ্ছে যে হোমওয়ার্ক যেটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে তোমরা এখান থেকে এই রিডিং রাইটিং স্কিল থেকে তোমরা অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, এইটাই যে এই এই 1 নম্বর প্রশ্নটাই লিখো, এখানে যা আছে তাই লিখো। তোমাদের ফরম্যাটটা দেখি তোমরা কোন ফরম্যাটে লিখছো সেটা দেখি, আমরা প্রত্যেকটা একটা দুটা করে এটা লিখবো। কত নাম্বার? এটা নাম্বার তো না, এটা হচ্ছে তোমার পৃষ্ঠা স্যার। পৃষ্ঠাও না, এটা 17 সালের কোশ্চেন। 17 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটারই 15 নাম্বার, পার্ট সি এ। 1 মিনিট পর কেটে যাবে, তোমরা আরেকবার জয়েন করিও। তো এটা এটা তোমরা লিখো, এরপর আমরা একটা একটা করে লিখতে থাকবো। আর তোমাদের ড্রামা থেকেও একটা কোশ্চেন দেই, ড্রামাটা আবার বাদ দেওয়া যাবে না। তোমরা এখান থেকে এই দুইটা লিখেছো কি, এই দুইটা লিখো। জি স্যার, হয়ে গেছে ওগুলা। তাহলে হয়নি কোনটা? আমটা ম্যাপও হয়ে গেছে। জি স্যার, ওই যে তাহলে এই দুইটা লিখো, ইয়াতে এই দুইটা পারবো না। লিখো, রাইডার্স টু দ্য সি। ওকে, 21 জন জয়েন করেছো। তো আমি আমি মনে মনে সন্ধ্যা থেকেই ভাবছিলাম যে তোমাদেরকে এই রোমান্টিক লিটারেচার থেকে, রোমান্টিক পোয়েট্রি থেকে প্রশ্নটা পড়াবো, তো এই প্রশ্নটা আমি পড়িয়ে দেই। তারপরে আমরা আবার আর তোমাদের সামনের দিনের জন্য এই দুইটা পড়ো আর ওই একটা রিপোর্ট লিখো। রিপোর্টটা কি লিখছো বা কোথায় কোনো সমস্যা থাকলে আমি ওটা তখন ধরে দেব, তাহলে তোমাদের ঠিক করে নিতে পারো। রাইডার্স টু দ্য সি এটা বাদ দিতে পারো, ওই যে বললাম যে যাদের পড়াশোনা একটু কম আছে তুমি যদি মনে করো তাহলে বাদ দিয়ে দিতে পারো। তবে আবার এটা ঠিক যে রাইডার্স টু দ্য সি থেকে তো কোশ্চেনের অ্যান্সার করা খুব সহজ। যেমন এই প্রশ্নটা তোমরা ধরে নিতে পারো যে এটা আসবে, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, দ্য ইউনিভার্সাল অ্যাপিল, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ধরো আমি আমি এভাবে বলা যায় না, কিন্তু তারপরেও একটু বলি, দেখো
সেটা হচ্ছে এইটা, রোল অফ কোরাস। খুব যদি কোশ্চেন কঠিন না হয় তাহলে এগুলো আসবে। এইটা, তারপরে আসবে হচ্ছে এইটা, এই দুইটা আমরা এখান থেকে আমরা পড়বো, এখান থেকে পড়বো, সুতরাং এই ক্ষেত্রে আমরা বলছি না। এবং এখান থেকে এই তিনটা, সো এই তিনটা এবং এই তিনটা, এই তিনটা, ছয়টা, এই তো টোটাল 9টা কোশ্চেন পড়লে ইনশাল্লাহ তোমরা 5টা কমন পেয়ে যাবা। আর আমি আমি সবাইকে বলবো তোমরা 13টাই পড়ো, 13টাই পড়ো, কারণ ওই যে তোমাদের তখন ওই শর্টে চলে আসবে, শর্টে চলে আসবে। সো তখন আর শর্টে আলাদা করে টেনশন করতে হবে না, কারণ যেগুলো ব্রড কোশ্চেনে আসে না সেগুলো শর্টে আসে, আর যেগুলো শর্টে আসে না সেগুলো ব্রডে আসে। ব্যাপারটা এরকম না, কিন্তু উল্টোটা ঘটে। স্যার হোল্ড করা আছে আর কোনটা? আমি তো দেখিয়ে দিলাম এখনই, এই যে এই একটা, এই একটা, আর এই একটা। তার মানে আমি বলছি না যে এগুলো থেকে আসবে না, আমি এই এই 9টাকে তোমাদেরকে প্রাধান্য দিতে বলছি। এটা লিখে দেখো, লিখে দেখলে বুঝতে পারবা ফার্স্ট ইয়ারে কেমন পেয়েছিলা, সে অনুযায়ী দেখ পাবা আর কি। ক্যারেক্টার আমি বলবো 3টাই পড়ো, ক্যারেক্টারে কমন দেয়া যায় না, যেটা কোনটা কমন পড়বে। ক্যারেক্টার খুবই সহজ, ক্যারেক্টারগুলো তাদের ক্যারেক্টারের বৈশিষ্ট্য কি, এই লোকটা অনেস্ট, এই লোকটা মিথ্যা কথা বলে না, এই লোকটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে, এই লোকটা এরকম, এই এইরকম ভাবেই পয়েন্টগুলো বানাও। যেমন এইটা হচ্ছে আহ, এটাকে যদি আমরা বলি তাহলে ডিপিক্ট দ্য ক্যারেক্টার অফ শিলিয়া। শিলিয়া হচ্ছে রোজালিন্ডকে ফলোয়ার, মানে রোজালিন্ডের সে ফলোয়ার, রোজালিন্ড যা করে সেও তাই করে। সে রোজালিন্ডকে অনেক ভালোবাসে, সে কাজিন বাট অনেক ফ্রেন্ডলি। তারপরে তার মধ্যে উইট অ্যান্ড হিউমার আছে। তারপরে সে হচ্ছে যথেষ্ট নলেজেবল, সে অনেক কিছু জানে। তারপরে তার হচ্ছে ক্যারেক্টার যখন আলোচনা করতে যাবা, নায়িকাদের ক্যারেক্টার, তখন তার একটা মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের যে সৌন্দর্য সেটার একটা বর্ণনা দিবা। সো এই তো হয়ে গেল ক্যারেক্টার। এরপরে এখানে আসো মাওরিয়ার ক্ষেত্রে। মাওরিয়া হচ্ছে একটা ট্র্যাজিক ক্যারেক্টার, সে তার এতগুলো ছেলেকে হারিয়েছে এবং লাস্টেরটাকে সে হারাতে চাচ্ছে না। এই জন্য হচ্ছে মানে এই যে এই কথাগুলোকেই তোমার সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এবং এখান থেকে পয়েন্ট বার করতে হবে। প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলে পয়েন্টগুলো বার করা আর কি ইজি হতো। তাহলে ল্যাকুনলে, ল্যাকুনলের ক্ষেত্রে এই স্টোরিটাই আমি ইভেন ভুলে গেছি, ওই যে আফ্রিকান একটা স্টোরি, এটুকুই জাস্ট মনে আছে। এই ল্যাকুনলেই মনে হয় বহু বিবাহ করে নাকি। না স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এর এর ক্যারেক্টারটা, তাহলে এই যে টিচার, টিচারের একটা মধ্যে যে তার টিচার সুলভ যে ক্যারেক্টারগুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলো আলোচনা করতে হবে। সবসময় ইজি ভাবে চিন্তা করো, তাহলেই ইজি। আর মাথায় রাখতে হবে যে কমন পড়বে না, আমি বানিয়ে লিখতে হবে, এরকম চিন্তা করে মাথায় মানে লিখে রাখবা। কমন পড়ে যাচ্ছে এটাই মনে করো ভালো, ভালো কথা আর কি। ওকে, এবার আমরা ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। So was it কেন এটা দিলাম, এটা জাস্ট ওপরে যাতে যায় সেজন্য, অনেক নিচে চলে গেছে তো। এবার আমি আজকে যেটা দিয়েছি সেটা থেকেই পড়াই, কারণ আমি মেন্টালি ওটা নিয়েই চিন্তা করেছি, এই জন্য অন্যটা পড়াতে গেলে আমার সমস্যা হবে। এখান থেকে এই যে ব্লেকের যে কবিতা, সেটার 1 নম্বর প্রশ্নটাই আমি ধরেছিলাম, যে ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড। ব্লেক তার কবিতাগুলিতে
শৈশবকে কিভাবে উপস্থাপন করেছেন সেটা আমরা আর কি জানবো। দেখো, এখানে আমি তোমাদের বই থেকেই পড়াবো, বুঝাই দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, বইয়ের বাইরে আমি অন্য একটা পেজ থেকে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, যেটুকু অ্যাড করবে, তাহলে যেটা হবে যে তোমাদের প্রশ্নটা একটু ভালো হবে। আর অবশ্যই কোটেশন দিতে হবে। দেখো, বলা হচ্ছে যে এখানে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার, কিন্তু এখানে এইটা দিয়ে ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, যেটা এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ। এবং ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড বা চাইল্ডহুড নিয়ে যে কথাটাই বলুক না কেন, সেটাই তোমরা এই প্রশ্নটার অ্যান্সার লিখলেই হয়ে যাবে। প্রতিটা কোশ্চেনের কিছু কিওয়ার্ড থাকে। ওই যে একটু আগে আমাকে মুস্তাফিজ বলছিল না যে কিওয়ার্ড কি জিনিস। কিওয়ার্ড হচ্ছে যে ওই, মানে এক কথা হেড ওয়ার্ড, কিওয়ার্ড বা মেইন ওয়ার্ড, এই কথাগুলো সব একই জিনিস। সো এই এই যেমন এই যে রাইট এ নোট অন ব্লেকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, এখন এই যে ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড এটাই হচ্ছে এখানকার কিওয়ার্ড। সো এই কথাটা যার ভেতরেই থাকবে না কেন, বা চাইল্ডহুড কথাটা ইভেন যার ভেতরেই থাকবে না কেন, সেটা তোমরা যদি এই প্রশ্নটাই লিখে দাও তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা যদি এবার পড়ি, দেখো যে সংস অফ ইনোসেন্স লার্জলি ডিল উইথ এ চাইল্ডস ওয়ার্ল্ড। সংস অফ ইনোসেন্সের ভেতরে আমাদের কবি উইলিয়াম ব্লেক তিনি ডিল করেছেন বা ট্রিট করেছেন মূলত, বা এখানে তিনি আলোচনা যে জিনিসগুলো করেছেন সেটা হচ্ছে শিশুদের যে মনোজগৎ, সে মনোজগৎ নিয়ে। It is a world of simplicity, of innocence, and of undisturbed joy, of purity and virtue, unclouded by the vices. এবং এইখানে এই যে এজটা, অর্থাৎ শিশুদের যে জগৎটা, সেই জগৎটা হচ্ছে মূলত সিম্পলিসিটির, সরলতার একটা জগৎ, নিষ্পাপ একটা জগৎ, আনডিস্টার্ব জয় মানে বাধাহীন, ডিস্টার্ববিহীন আনন্দের একটা জগৎ, এবং পিউরিটি রয়েছে, পবিত্রতা রয়েছে, এবং একই সঙ্গে তাদের অনেক ভার্চুয়াস মানে ভার্চু রয়েছে, গুণাবলী রয়েছে, যে গুণাবলীগুলো পাপ বা ভুল দ্বারা ক্লাউডেড হয়নি, মানে আবৃত হয়নি এখনো। It is a state of innocence in which man is very close to God. এই স্টেটটাকে বলা হয়, অর্থাৎ এই সময়টাকে বলা হয় ইনোসেন্সের সময়, কারণ আমরা জানি যে মানুষ সবসময়ের জন্য গডের একেবারে ক্লোজ থাকে, মানে সৃষ্টিকর্তার একেবারে কাছাকাছি থাকে। এখন তুমি কেবল ধরো পৃথিবীতে এসেছো, কেবল কিছুটা বোঝা শিখেছো, এখনো তোমার, আমি যদি ইসলামের দিক থেকে বলি তাহলে এখনো তোমার আমল নামা তৈরি হয়নি, এখনো তুমি হচ্ছে গডের ইয়েতেই আছো আর কি, নিয়ন্ত্রণেই আছো। সো সেক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হচ্ছে তুমি যেহেতু কেবল গডের কাছ থেকে এসেছো, সো তুমি ক্লোজ টু গড। Though the world of a child is a world of happiness, fear is not totally absent from this world. বলছে যদিও একটা চাইল্ডের, একটা শিশুর ওয়ার্ল্ডটা হচ্ছে ফুল অফ হ্যাপিনেস, এখানে প্রচুর হ্যাপিনেস রয়েছে, কিন্তু তারপরেও এখানে যে ভয় জিনিসটা যে নেই তা কিন্তু না, ভয়ও এখানে রয়েছে। বাট হোয়েন ডেঞ্জার থ্রেটেন্স এ ফাদার ফিগার কামস টু সেভ দ্য চাইল্ড। বাট হোয়েন, কিন্তু যখন ডেঞ্জার বা বিপদগুলি যখন ভয় দেখায়, তখন একটা ফাদার ফিগার, সেটা হতে পারে নিজের বাবাও হতে পারে, হতে পারে অন্য কোনো লোক, তারা এসে কি করে, চাইল্ডকে সেভ করে। ব্যাপারটা এরকম যে ধরো তোমার একটা বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে গিয়ে সে পড়ে গিয়ে একটু মানে খাম হয়ে গেল বা একটু আহত হয়ে গেল, তখন তুমি কিন্তু ওখানে নাই, বাট তাই বলে কি আশেপাশের লোকজন তাকে ধরবে না? সো কেউ একজন তো অবশ্যই ফার্স্টে এসে তাকে ধরবে। তো সেই হচ্ছে ফাদারলি ফিগার। আচ্ছা দেখো, এই প্রশ্নটাতে ভালোই লিখেছে, বাট ইয়ে নাই, কিন্তু কোনো কোটেশন নাই, আমাদেরকে কোটেশন ইউজ করতে হবে। দেখো, the keynote of the world of a child is struck in the introduction of the songs of innocence. বলা হচ্ছে যে একটা মানে চাইল্ডের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের যে কিনোট বা মেইন যে কথা বা মেইন যে জিনিস বা চাইল্ড ওয়ার্ল্ডের যে পুরো অবস্থা, যে অবস্থা বা যে সময়টার কথা বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে
ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স, বা আমরা এখানে যেটা বলতে পারি যে সংস অফ ইনোসেন্স যে কবিতাটা রয়েছে সেই কবিতার ভেতরে তিনি মূলত এই চাইল্ডের ওয়ার্ল্ডটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ব্লেক হিয়ার রিপ্রেজেন্টস হিমসেলফ অ্যাজ এ শেফার্ড প্লেয়িং অন হিজ ফ্লুট। ব্লেক এখানে তার নিজেকে উপস্থাপন করছেন আমাদের সামনে একজন শেফার্ড হিসেবে, এবং যেই শেফার্ড কিনা তোমার বাঁশিতে গান বাজাচ্ছে। While wandering through the valleys piping song of joy on his pipe, he saw a mystic child on a cloud. যখন সে তার বাঁশি বাজাচ্ছিল, বাঁশিতে আনন্দের গান বাজাচ্ছিল, বাজাতে বাজাতে যখন সে পাহাড়ের যে উপত্যকার ভেতর দিয়ে যখন সে যাচ্ছিল অ্যামলেসলি আর কি, কোনো লক্ষ্য নাই এরকম একটা অবস্থা, তখন সে হঠাৎ করেই ক্লাউডের উপরে, মেঘের উপরে ভাসতে থাকা একটা রহস্যময় শিশুকে দেখলো। দ্য চাইল্ড মে রিপ্রেজেন্ট জেসাস ক্রাইস্ট হু স্পিক্স ফ্রম এ ক্লাউড দ্যাট ইজ ফ্রম হেভেন। এখানে এই চাইল্ডটা হতে পারে হচ্ছে জেসাস ক্রাইস্ট, অর্থাৎ জেসাস ক্রাইস্টকেই হয়তো এই চাইল্ডটা রিপ্রেজেন্ট করছে, এবং হতে পারে না, এটা অবশ্যই শিওর, কারণ আমরা ওই কবিতা পড়লে আমরা যেটা জানতে পারবো। আর ইভেন চাইল্ড হচ্ছে ক্রিশ্চিয়ান, যদি আমরা রিলিজিয়াস মানে রিলিজিয়নে আমরা চিন্তা করি, তাহলে চাইল্ড রিপ্রেজেন্ট, চাইল্ড ল্যাম্ব এগুলো হচ্ছে রিপ্রেজেন্ট জেসাস ক্রাইস্ট। বা আমরা যে ব্লেকের সিম্বলিজম পড়ি, যখন পড়বো তখনও দেখবা যে এখানে ওই হচ্ছে জেসাস ক্রাইস্টকে সিম্বলাইজ করছে। তো বলা হচ্ছে জেসাস ক্রাইস্টকেই মূলত এই চাইল্ডটা রিপ্রেজেন্ট করছে, যে কিনা ক্লাউডের উপরে আছে, তার মানে হচ্ছে তিনি হেভেন থেকে কথা বলছেন। মানে হেভেন, লিটারেচারে হেভেন বলতে আকাশ, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় পাবা স্বর্গ, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আকাশ। At first the child bids the poet to pipe a song on his pipe about a lamb which symbolizes innocence and Christ. সর্বপ্রথমে যেটা করলো ওই চাইল্ডটা যে মেঘের উপরে ভাসছে, সে এই পোয়েটকে বলল, পোয়েট বলতে আমাদের পোয়েটই ওই বাঁশিটা বাজাচ্ছে আর কি, সো তাকে বললো যে তুমি একটা গান বাজাও, যে গানটা হবে হচ্ছে ল্যাম্ব সম্পর্কে। ল্যাম্ব বলতে তোমরা জানো যে শিপ বা ভেড়া, তাদের সম্পর্কে গানটা বাজাতে বললো। এবং যেই গানটা বা যেই ল্যাম্প, এখানে ল্যাম্পের কথা বলছে, হুইজ ল্যাম্প হচ্ছে সিম্বলাইজ করছে ইনোসেন্স এবং জেসাস ক্রাইস্টকে। তাহলে এখানে যখন আমরা পেয়ে গেলাম চাইল্ড, ল্যাম্প এবং ক্রাইস্ট, তিনটা একই জিনিস, এবং চাইল্ড এবং ল্যাম্প দ্বারা জেসাস ক্রাইস্টকে মূলত সিম্বলাইজ করা হয়। Thus the child bids the poets to pipe a song about Christ and about innocence of the child. এভাবেই চাইল্ড এই পোয়েটকে আদেশ করে যে তুমি একটা হ্যাপি সং বাজাও এই ক্রাইস্ট এবং অ্যাবাউট দ্য ইনোসেন্স অফ এ চাইল্ড, অর্থাৎ ক্রাইস্ট সম্পর্কে অথবা চাইল্ডের ইনোসেন্স সম্পর্কে। When the poet piped a song about a lamb, the child wept away out of excessive joy. যখন আমাদের এই কবি তিনি যখন গান বাজাতে লাগলেন তার বাঁশিতে ভেড়া সম্পর্কে, তখন এই শিশুটা খুব আনন্দে কাঁদতে লাগলো, অতিরিক্ত আনন্দে আর কি যেটা হয়। Then the mystic child bids the poet to stop piping and to sing a song with joy, of joy vocally. তারপরে আমাদের এই চাইল্ড, রহস্যময় চাইল্ডটা কি করলো, আমাদের পোয়েটকে আদেশ করলো যে এবার গান মানে পাইপ বা বাঁশি বাজানো থামাও, তুমি এবার মুখে একটা আনন্দের গান গাও। Again the poet sings, the child wept out with excessive joy. এবং এরপরে যখন কবি আবার এই গানটা মুখে গাইতে লাগলো, তখন এই বাচ্চাটা কি করলো, সে খুবই আনন্দে কাঁদতে শুরু করলো। ফাইনালি যেটা হলো, এই চাইল্ডটা আদেশ দিল কবিকে যে এই গানটাকে তুমি লিখে রাখো, এবং এই যে আনন্দের যে গান, সেই গানটাকে একটা বইতে লিখে রাখো, যাতে করে পরবর্তীতে যারাই এটা পড়বে, অর্থাৎ এই কবিতাটা যারা পড়বে তারাই, বা এই গানটা, যে গানটা তুমি লিখে রাখবে, এটা যারা পড়বে তারা যাতে পরবর্তীতে এটা জানতে পারে, এবং প্রতিটা শিশুই যেন গেট জয় টু হিয়ার দেম, এবং এই গান শুনে যেন আনন্দিত হতে পারে। এভাবে দ্য পোয়েম শোজ হাউ আইডিয়াস কাম টু ব্লেক in the form of clearly visualized encounters with angels or other symbolic characters. এবং এভাবে এই কবিতার ভেতরে উইলিয়াম ব্লেক দেখিয়েছেন একটা আইডিয়াকে, যে আইডিয়াটা তার মধ্যে এসেছিল যে তিনি যেন ভিজুয়ালাইজ করছেন, তিনি যেন দেখছেন যে অ্যাঞ্জেল অথবা সিম্বলিক কিছু ক্যারেক্টার তার সামনে উঠে আসছে। তোমরা যদি উইলিয়াম ব্লেকের লাইফ হিস্ট্রি দেখো,
তিনি তার ছোটবেলায় তিনি এটা তার বাবা মাকে এসে বলেছিলেন একবার, যে তিনি যখন মাঠের মধ্যে দিয়ে হাঁটছিলেন তখন তিনি কিছু অ্যাঞ্জেল দেখতে পেয়েছিলেন, এরকম তিনি বলছিলেন। সো সেইটাও মূলত একটা প্রভাবিত করেছে তাকে এই কবিতাটা লিখতে। সংস অফ ইনোসেন্সের যে ইন্ট্রোডাকশন সেটা, তো এটা পুরোটাই স্টোরির মতো আর কি, শুধু লাস্টের লাইন এবং ফার্স্টের লাইনটা একটু আলাদা। এইভাবেই লিখতে হবে বানিয়ে। এরপরে দেখো আমরা এখানে দেখলাম যে চাইল্ডকে এখানে জেসাস ক্রাইস্ট বা ল্যাম হিসেবে এখানে উপস্থাপন করছেন, বা চাইল্ডের সাথে ইনোসেন্সের যে সম্পর্ক সেটাকে তিনি এখানে উপস্থাপন করছেন বা ওইভাবে ডিল করছেন। সেকেন্ড প্যারাতে বলছে, ইন দ্য ল্যাম ব্লেক প্রোপাউন্ডস দ্য আইডিয়া অফ ইনোসেন্স ইন দ্য সিম্পলেস্ট ওয়ে অ্যান্ড এক্সটেন্ডস দ্য ওয়ার্ল্ড অফ ইনোসেন্স ইভেন টু দ্য অ্যানিমেলস দ্যাট আর ইনসিগনিফিক্যান্ট অ্যান্ড বেসড ইন দ্য হিউম্যান আই। বলা হচ্ছে এখানে ল্যাম কবিতাতে ব্লেক তার একটা আইডিয়া এখানে ঘোষণা করেন ইনোসেন্স সম্পর্কে, এবং সেটা খুবই সিম্পল ওয়েতে, খুবই সাধারণভাবে, সাধারণ ল্যাঙ্গুয়েজে তিনি এটা করেন, এবং তিনি তার এই যে ওয়ার্ল্ড অফ ইনোসেন্স সেটাকে একটু এক্সটেন্ড করেন, আরো বড় করেন আর কি। শিশু থেকে আবার তিনি একটা হচ্ছে ল্যাম্বে চলে আসতেছেন, মানে অ্যানিমেলে চলে আসতেছেন, এবং এটা করতে গিয়ে তিনি ইভেন টু অ্যানিমেলস, মানে অ্যানিমেলের মানে বেলাতেও চলে আসছেন যে একটা অ্যানিমেল সেও হচ্ছে ইনোসেন্ট, এবং দ্যাট আর ইনসিগনিফিক্যান্ট বলছে, যদিও এই অ্যানিমেলগুলো ইনসিগনিফিক্যান্ট এবং মানুষের চোখে খুবই মানে ইতর প্রাণী আমরা বলতে পারি আর কি। যেমন একটা ভেড়া, যার আমরা ভেড়া দেখলে কি হয়, একটা আমরা যদি খাসি দেখি কখনো ছাগল, তাহলে দেখবা এটাকে আদর করতে মন চাইবে। একটা ভেড়া দেখলে দেখবে একটু আমাদের ভিতরে একটু ঘৃণা ঘৃণা ভাব আসে, কারণই হচ্ছে তার ওই যে গায়ে প্রচুর লোমগুলো আবার দেখা যাচ্ছে গোবরে মেখে আছে, লালটে হয়ে যায় এরকমের কারণে, বা ইভেন এই কারণে আমরা অনেকে ভেড়া মাংস খেতেও পারি না। এবার দেখো বলছে, ইন দ্য পোয়েম, এই যে দ্য ল্যাম্ব যে কবিতাটা, এই কবিতাটায় দ্য পোয়েট ভিজুয়ালাইজ দ্য ডিভাইন কোয়ালিটিস অফ এ চাইল্ড অ্যান্ড এ ল্যাম্ব অ্যান্ড ইউনিফাইড দেম উইথ জেসাস ক্রাইস্ট। এই কবিতার ভেতরে কবি যেন দেখতে পাচ্ছেন বা ভিজুয়ালাইজ করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন স্বর্গীয় কিছু কোয়ালিটি, বিশেষ করে চাইল্ড এবং ল্যাম্বের স্বর্গীয় কোয়ালিটি তিনি দেখতে পেয়েছেন, এবং যেটা মূলত জেসাস ক্রাইস্টের সাথে মিলে যাচ্ছে, ইউনিফাই করছেন তিনি। ইট ইজ ইনোসেন্স হুইচ কানেক্টস দিস থ্রি ফিগার্স, এবং এটা হচ্ছে এখানে একটা এই তিনটার সাথে, অর্থাৎ জেসাস ক্রাইস্ট, ল্যাম্ব এবং দ্য চাইল্ড, অর্থাৎ এই তিনটার সাথে একটা মানে কমন একটা অ্যাসপেক্ট রয়েছে, কমন একটা ফিচার রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এবং সেটা হচ্ছে ইনোসেন্স। এবং এই তিনটার ক্ষেত্রে ইনোসেন্সটা যায়, এবং ইনোসেন্সটার দিয়েই যেন এই তিনটাকে তিনি এক সূত্রে বাঁধছেন। Christ is called a lamb because of his meekness and mildness. Jesus Christকে বলা হয় একটা ল্যাম্ব, কারণ হচ্ছে ল্যাম্বের যে কোয়ালিটি সেটা হচ্ছে মিকনেস, অর্থাৎ শান্ত, এবং মানে মিক অ্যান্ড মাইল্ড বলতে শান্ত শিষ্ট, মিকনেস অ্যান্ড মাইল্ডনেস বলতে শান্ততা এবং শিষ্টতা। তো এই শান্ত শিষ্টতার কারণে ল্যাম্ব এবং জেসাস ক্রাইস্টকে মানে একই বলা হয়। He is also a child when he first appeared on this earth as son of God. আচ্ছা, son of God আমরা এগুলো বিশ্বাস করবো না, কিন্তু হ্যাঁ, এগুলো আমরা লিটারেচারের জন্য আমরা পড়ে যাব, কিন্তু এগুলো আমরা কেউই কখনোই বিশ্বাস করব না। বিশ্বাস করলে ঈমান যাবে, আর ঈমান গেলে এইসব কিছুই কোনো লাভ হবে না। তো এখানে দেখো, এখানে বলছে যে জেসাস ক্রাইস্ট সে প্রথম শিশু হিসাবে আসছিল পৃথিবীতে, এবং এখানে বাকিটা বলছে যে সান অফ গড হিসেবে সে এসেছিল। The harmlessness of the lamb and the purity of the heart of a child are the manifestation of Christ's innocence. বলছে এখানে যে হার্মলেসনেস একটা রয়েছে, বিশেষ করে ল্যাম্ব এবং দ্য পিউরিটি অফ হার্ট অফ এ চাইল্ড, অর্থাৎ একটা ভেড়া সে হচ্ছে হার্মফুল না, মানে হার্মলেস একটা প্রাণী, ক্ষতিকর না, আর একটা ছোট বাচ্চা সেও তো ক্ষতিকর না, সে তার হার্টটা খুবই পিওর থাকে। তো বলছে এই দুইটা অ্যানিমেলই, মানে একটা মানুষের যে বাচ্চা এবং একটা অ্যানিমেল যে প্রাণী, এই দুইটাই মূলত
ম্যানিফেস্টেশন হচ্ছে জেসাস ক্রাইস্টের ইনোসেন্সের। জেসাস ক্রাইস্ট যে ইনোসেন্স তারই একটা ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশনের বাংলা হচ্ছে আমরা বলতে পারি কি বলতে পারি, এক্সাম্পল বা একটা পিকচার এরকম। ম্যানিফেস্টেশনের আরেকটা হচ্ছে ইস্তেহার। ইস্তেহার এটা আমরা তখন বলবো যখন ওই যে নির্বাচন টির্বাচন এগুলোর ক্ষেত্রে যাব, তখন ইস্তেহার, বাট এখানে ওই হিসাবে না। Thus, the gentleness, meekness, and mildness are the qualities of both the child, lamb, and Christ, which link them together. তো এভাবে বলছে যে এই জেন্টেলনেস, মিকনেস এবং মাইল্ডনেস এই সবগুলো কোয়ালিটি মূলত চাইল্ড, ল্যাম্ব এবং ক্রাইস্ট এই তিনজনের ভেতরেই রয়েছে, এবং এই তিনজনকে এক সূত্রে গেঁথেছে এই কোয়ালিটিগুলো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে চাইল্ডকে এখানে এই যে জেসাস ক্রাইস্টের লেভেলে নিয়ে গেছে, তো এইভাবে তাকে ডিল করা হয়েছে। এই এখানে যা আছে সেটা লিখলেই হবে, তবে প্রতিটা স্ট্যান্জার শেষে একটা করে ছোট ছোট কোটেশন দেওয়া। ব্লেকের কবিতাগুলোর কোটেশন তো খুবই ছোট। যেমন এখানে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স, এই কবিতা থেকে হয়তো 2-3 লাইন দিয়ে দিলা। তারপরে হয়তো এখানে বলে দিলা যে ল্যাম্ব কবিতা থেকে। ওকে, এবারে দেখো এখানে however cruelty, injustice, ugliness and sufferings are not totally absent from the songs of innocence. songs of innocence এর ভেতরে যে cruelty, injustice, ugliness বা সাফারিংস এগুলো যে নেই তা কিন্তু না, সেগুলোও রয়েছে। দ্য হলি থার্সডে উই ফাইন্ড দ্য ইনোসেন্ট চিলড্রেন অফ দ্য চ্যারিটি স্কুল গোয়িং টু সেন্ট পলস ক্যাথেড্রাল in lines of two wearing dresses of red, blue and green color. আমরা দ্য হলি থার্সডে কবিতাটা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো সেখানে ইনোসেন্ট বাচ্চারা সব একটা দাতব্য স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে পল ক্যাথেড্রাল বা অনেকে সেটাড্রেল বলে, সো সেন্ট পলস ক্যাথেড্রাল, এখানে তারা যাচ্ছে এবং তারা যাচ্ছে দুইটা লাইন হয়ে, তাদের পরনে রয়েছে রেড, ব্লু এবং গ্রিন কালারের পোশাক। They are being led by the church officials who had white wand in their hands to make the children obey them. এবার এই বাচ্চাদেরকে গাইড করছে আর কি, লিড করছে ওই চার্চেরই অফিসিয়ালরা, এবং তারা মূলত একটা হোয়াইট ওয়ান্ড দিয়েও, মানে একটা রড বা দণ্ড আমরা বলতে পারি, হোয়াইট ওয়ান্ড দিয়ে এই তাদের হাতে নিয়ে তারা বাচ্চাদেরকে কি করছে, টু মেক দ্য চিলড্রেন ওবে দেম, মানে চিলড্রেনদেরকে বলছে যে আমাদেরকে এভাবে অনুসরণ করো, মেনে চলো। দ্য রড ইজ অ্যান অপ্রেসর। এইখানে দেখো এই যে রডটা, এটা একটা অপ্রেসর, বা আমরা যে টিচাররা অনেক সময় বেত উঁচু করে না, ছোটবেলায় তোমরা দেখেছো না, বেত হাতে বেত নিয়ে থাকে, ওই বেতটাই হচ্ছে একটা মানে অপ্রেসর, মানে দমনকারী, দমন করার জন্য এটাকে ইউজ করা হয়, ভয় দেখানোর জন্য। এ নাইটমেয়ার টু দ্য ইনোসেন্ট চিলড্রেন, এবং এই রডটাই মূলত একটা নাইটমেয়ার, একটা কি বলে দুঃস্বপ্ন এই ইনোসেন্ট বাচ্চাদের জন্য। ছোটবেলায় তোমরা তো মার খাওনি, তোমাদের সময় তো মারের যুগ শেষ, আমরা মার খেয়েছি। আমাদের টিচাররা সালাম দিতে ভুলে গেলে মারতো, তারপরে ধরো স্যারের খাতা আগায় দিতে গেছি, হাত থেকে পড়ে গেছে, এবার পিটন। তারপরে স্যার হয়তো হেঁটে যাচ্ছে বা সাইকেলে যাচ্ছে, আমরা হয়তো একটু হুড়োহুড়ি করছি, এবার পরের দিন ক্লাসে আসার পরে পেটন, মানে কথায় কথা খালি পিটনের উপরে রাখতো। আমার এরকম মনে আছে, আমার 2-3টা ফ্রেন্ডের পড়াশোনাই হয়নি, প্রাইমারি লেভেল থেকে ওরা বাদ হয়ে গেছে শুধুমাত্র স্যারের মারের কারণে। আল্লাহ মাফ করুক, ওই স্যার মারা গেছে কিছুদিন আগে, কিন্তু স্যারটা অবশ্য খুব ভালোও ছিল, পড়াতেও খুব সুন্দর, কিন্তু এইগুলো জিনিস কখনো ছাড় দিত না। স্কুল কামাই করলে তো আছেই। হ্যাঁ, তোমরা মার খাওনি, এরকম প্রচুর মারতো, খুবই মারতো। এবং আমি আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না ছোটবেলায় আর কি। এই ইংরেজি আমি পারতাম না,
ইংলিশ পারতাম না। ইভেন আমি ক্লাস 7-এও আমার মনে আছে, এটা আমি অকপটে স্বীকার করি আর কি। আমি যেহেতু কোনো ট্র্যাডিশনাল টিচার না, এজন্য আমি অকপটে স্বীকার করি যে আমি ক্লাস 7-এও আমাকে আমাকে টিচার মেরেছে, কারণ আমি প্যারাগ্রাফ কি বুঝতাম না। আমি আমি প্যারাগ্রাফ কি বুঝতাম না, আমি এসে এসে মানে রচনা এটা বুঝতাম, বাট প্যারাগ্রাফটা কি কিভাবে লিখতে হয় এটা আমি বুঝতাম না। আর আমি কোনোদিনই মুখস্থ করে লিখতে পারতাম না, ওই বানিয়ে চলে আসতো, আর টিচারের ওইটা পছন্দ হতো না। টিচারের কথা হচ্ছে তো বই দেখে হুবহু লিখতে হবে। ওই টিচারগুলো এখন অবশ্য অবসরে গেছে, কিন্তু এখন তো বুঝি যে আসলে ওই বানিয়ে লেখাগুলো এখন কাজে দিচ্ছে। ওই প্রাইমারি লেভেল থেকে আমি বানিয়ে লিখতাম, ওই একবার দুইবার তিনবার চারবার পড়ে নিতাম, এরপরে ভুলে যেতাম, তাও আমি ওইভাবে টেনে টেনে লিখে দিয়ে আসতাম। হয়তো সেন্টেন্সের টেন্স ভয়েস এগুলো ভুল হতো, ওগুলোর জন্যই হয়তো মারতো, কিন্তু বানিয়ে লেখাটার অভ্যাসটা তখন থেকেই। না, ইংলিশকে ভালোবাসতে হবে, ইংলিশকে না বাসলে তো হবেই না। কারণ ইংলিশ তো ভাষা, তিনটা ভাষাকে ভালোবাসতে হবে। এক হচ্ছে তোমার মাতৃভাষা, সেটা যেটাই হোক না কেন, বাংলা হোক, হিন্দি হোক, হচ্ছে উর্দু হোক, যেটাই হোক না কেন সেটা। আর বর্তমান পৃথিবীর পার্সপেক্টিভে হচ্ছে ইংলিশ। আর 3 নাম্বার হচ্ছে, তুমি যদি মানে ইসলামিক রিলিজনের হও, তাহলে তোমাকে আরবি ভাষাটা ভালোবাসতে হবে। তো এই তিনটা ভাষা যদি তুমি ভালোবাসো তাহলে ওকে। তো ভালোবাসার দিকে মাতৃভাষা হিসেবে তো ইংলিশটা তো বাংলাটা তো হয়ে গেছে, ইংলিশটা তো ইংলিশ পড়ার কারণে কিছুটা হয়েছে, বাট আরবিটা হচ্ছে না। আরবিটা করতে হবে আর কি, আমি নিজেও প্র্যাকটিস করতেছি আরবি, এটা ধীরে ধীরে করতে হবে। অন্তত কোরআনিক আরবি যেটা, সেটাকে করতে হবে। আচ্ছা, এবার দেখো দ্য চিমনি সুইপার। চিমনি সুইপার যে কবিতাটা রয়েছে, সেই কবিতার কথা বলেছে, চিমনি সুইপার থ্রোজ দ্য লাইট অন দ্য মিজারেবল লাইফ অফ ইয়াং চিলড্রেন হু আর সাবজেক্ট টু ইনহিউম্যান ট্রিটমেন্ট ইন দ্য সোসাইটি। চিমনি সুইপার যে কবিতাটা, এই কবিতাটা মূলত শিশুদের, ছোট শিশুদের যে দুর্দশা, তাদের লাইফের যে দুর্দশা সেটাকে ফোকাস করেছে, এবং তারা যে সমাজে একটা ইনহিউম্যান, অমানবিক একটা আচরণ পেয়ে থাকে, সেটা নিয়ে আর কি এই কবিতাটাতে আলোচনা করা হয়েছে। আচ্ছা, কেটে গেলে আবার জয়েন করবা। বানিয়ে লেখার এবিলিটি শুরুতে যখন মার্কস পাবে না, অনেক ফ্রেন্ডরা হাসবে, এটা সেটা করবে, বাট ইন দ্য লং রান তুমি হবে সাকসেসফুল, মানে লেখালেখির ক্ষেত্রে অন্যরা পিছিয়ে পড়বে। আচ্ছা, এরপর দেখো, দ্য পোয়েম ডিলস উইথ দ্য রেস্ট কন্ডিশন অফ দ্য চিলড্রেন এমপ্লয়েড অ্যাজ চিমনি সুইপার্স বাই ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এই কবিতাটা, চিমনি সুইপার যে কবিতাটা, এই কবিতাটা শিশুদের যে একটা খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থা বিশেষ করে তাদেরকে যখন এই যে ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রির সুইপারগুলো মানে চিমনিগুলো যখন মোছার কাজ করতে দেওয়া হয়, সেই সময় তাদের যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থাটাকে নিয়ে এই কবিতাটা আর কি রচিত। দে ওয়ার রিকোয়ার্ড টু ওয়ার্ক হার্ড, তাদেরকে অনেক পরিশ্রম করতে হতো। দে ওয়ার সেন্ট আপ এ চিমনি টু সুইপ অ্যাওয়ে অফ দ্য চিমনি, তাদেরকে চিমনির ভিতরে ঢুকিয়ে দেওয়া হতো এবং বলা হতো চিমনি ঝাড়ু দিয়ে আসো। They were to go into confined dark caves where they were covered with soot and sometimes they got stuck and suffocated. বলা হচ্ছে তাদেরকে মূলত একটা অন্ধকার ডার্ক কার্ভের ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো, মানে চিমনির মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো, এবং তারা সেখানে হচ্ছে একবারে চিমনির ভেতরে যে ঝুলগুলো পড়ে আর কি, তোমরা যদি এটা কখনো ইটের ভাটায় যদি খেয়াল করো, বা তোমাদের রান্নাঘরে দেখবা, তোমরা যদি দীর্ঘদিন যদি পরিষ্কার না করে, দেখবা যে ওই মাকড়সার জালের মতো ঝুল পড়ে গেছে। সো এই ঝুলগুলোর কথা বলছে, যে এই ঝুলগুলো তে তাদের মাথা টাথা আবৃত হয়ে যায়, এবং মাঝে মাঝে তারা ওখানে সেখানে আটকেও যায় এবং তাদের দমও বন্ধ হয়ে আসে। দ্যাট is why Tom, one of the chimney sweepers, at one night dreamed that thousands of chimney sweepers were locked up in a black coffin. এবং এর জন্যই
চিমনি সুইপার কবিতার যে একটা ক্যারেক্টার রয়েছে টম, টম ডেকরি, সে হচ্ছে একজন চিমনি সুইপার। সে এক রাত্রিতে স্বপ্ন দেখছে যে তারা হাজার হাজার চিমনি সুইপাররা যেন একটা ব্ল্যাক কফিনে আটকে আছে। হি অলসো ড্রিমড অফ অ্যান অ্যাঞ্জেল হু ডিসেন্ডস টু আর্থ উইথ এ ব্রাইট কি অ্যান্ড ওপেন দ্য কফিন টু সেট দেম অল ফ্রি। এবং সে স্বপ্ন দেখছে যে একজন অ্যাঞ্জেল সে কিনা পৃথিবীতে নেমে আসছে এবং একটা উজ্জ্বল চাবি দ্বারা তাদের কফিনটা খুলে দিচ্ছে এবং তাদের সবাইকে ফ্রি করে দিচ্ছে, মুক্ত করে দিচ্ছে। When the angels freed them, যখন অ্যাঞ্জেল তাদেরকে মুক্ত করে দিল, the children ran out in the open, তার চিলড্রেনরা বের হয়ে আসলো বাহিরে এবং সূর্যের নিচে তারা বের হয়ে আসলো এবং গ্রিন ফিল্ডের ভেতরে তারা খেলাধুলা শুরু করে দিল। তারা সবাই খুবই জলি মাইন্ডেড ছিল, খুবই চেয়ারফুল ছিল এবং তারা এনজয় করতে লাগলো লাইফ এবং কাজকে। এভাবে thus the children's unfulfilled desires of the real life are fulfilled in dreams। এভাবে শিশুদের যে অপূর্ণ যে ইচ্ছাগুলি সেগুলো রিয়েল লাইফে না হলেও স্বপ্নের মধ্যে এগুলো বাস্তবায়িত হলো আর কি। ওকে, কনক্লুশনে বলছে thus the world of innocence for most part is that of joy, gentleness and purity। বলছে যে ইনোসেন্সের যে ওয়ার্ল্ড বা শিশুদের যে ওয়ার্ল্ড সেটা হচ্ছে ম্যাক্সিমাম অংশটাই জয় অর্থাৎ আনন্দ, জেন্টেলনেস এবং পিউরিটির হচ্ছে একটা কম্বিনেশন। বাট দ্য ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স ইজ রাউন্ড দ্য কর্নার অ্যান্ড শিওর টু ওভারটেক ইনোসেন্স। এবং আমরা যদি এক্সপিরিয়েন্সকে যদি একটা আলাদা জায়গায় রাখি তাহলে দেখবো যে আমরা যখন অ্যাডাল্ট হই তাহলে ইজ রাউন্ড দ্য কর্নার, মানে এর ভেতরে সংকীর্ণতা রয়েছে, এর ভেতরে প্রবলেম রয়েছে। অ্যান্ড শিওর টু ওভারটেক ইনোসেন্স, এবং এটা ইনোসেন্সকে ওভারটেক করে গেছে, মানে ইনোসেন্সটা আর তাদের ভেতরে নাই আর কি। আমরা যারা বড় হয়ে গেছি তাদের ভেতরে ইনোসেন্স নাই। ইট ইজ অনলি আফটার গোয়িং থ্রু এক্সপেরিয়েন্স দ্যাট এ হায়ার ইনোসেন্স ক্যান বি অ্যাচিভড। এবং ইট ইজ অনলি আফটার গোয়িং থ্রু এক্সপেরিয়েন্স, এবং এক্সপেরিয়েন্সের বলছে এটা শুধুমাত্র এই এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে যাওয়ার কারণেই দ্যাট এ হায়ার ইনোসেন্স ক্যান বি অ্যাচিভড। এবং এক্সপেরিয়েন্স যখন মানুষ হয় তখনও যদি সে কেউ ইনোসেন্ট থাকতে পারে তাহলে সেটা হবে হায়ার ইনোসেন্স। মানে ব্যাপারটা এরকম যে বলা হয় না যে তুমি যখন ছোটবেলায় যখন ইবাদত করবা সেই ইবাদতটা অতটা মানে কি বলে ডিমান্ডেবল না, তারপরে তুমি যখন বয়স্ক বেলায় ইবাদত করবা সেটাও ডিমান্ডেবল না। তোমার থেকে সবচেয়ে বেস্ট যেই ইবাদতটা সেটা আসবে হচ্ছে তোমার যুবক বয়সে, মানে এক্সপেরিয়েন্সের সময়, অ্যাডাল্ট বয়সে। একইভাবে তোমার বেস্ট যে পাপগুলি সেগুলো কিন্তু অ্যাডাল্ট বয়সে, তুমি একটু খেয়াল করে দেখো। সো এটাই হচ্ছে মেইন কথা, যে যদি এই অবস্থাতেও এই অ্যাডাল্ট বা এক্সপেরিয়েন্সড অবস্থায় যদি কেউ ইনোসেন্ট থাকতে পারে, ইনোসেন্সের ভিতর দিয়ে যেতে পারে, তাহলে সেটা হবে হায়ার ইনোসেন্স। আচ্ছা, আমরা এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই অংশটুকু, এই নিচেরটুকুও দেখবো না, আমরা শুধু এইটুকু দেখবো, কিছু জাস্ট অংশ এখানে যাতে আমরা নিয়ে নিতে পারি। দেখো এখানে বলছে যে ব্লেক সংস অফ ইনোসেন্স আর রিটেন ইন এ কনসিডারেবলি limited vocabulary, and this is mainly because the pieces are for the children and about the children। বলা হচ্ছে যে ব্লেকের যে সংস অফ ইনোসেন্স এটাতে খুব লিমিটেড ভোকাবুলারি তিনি ইউজ করেছেন, খুবই ছোট ছোট কবিতা, এবং এটার কারণই হচ্ছে এইখানকার যে কবিতাগুলি সেগুলো শিশুদেরকে নিয়ে এবং শিশুদের জন্যই মূলত এই কবিতাগুলি। ব্লেকস অবজেক্ট ইজ অ্যাজ উই ডিডিউস ফ্রম দ্য ইন্ট্রোডাকশন টু প্লিজ দ্য চিলড্রেন। আচ্ছা, ব্লেকের যে অবজেক্টিভ, ব্লেকের যে উদ্দেশ্য, আমরা যদি ইন্ট্রোডাকশন কবিতার থেকে যদি আমরা অনুমান করি বা ডিডিউস করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা শিশুদেরকেই আনন্দিত করার জন্য বা সন্তুষ্ট করার জন্য এই কবিতাগুলি। দ্য পোয়েট অ্যাপিয়ার্স ইন দ্য অ্যাপারেল অফ এ পাইপার। এখানে পোয়েট একটা হচ্ছে পাইপারের পোশাক পরে আছে। অ্যান্ড অ্যাজ হি প্লেস মেলোডিয়াস মিউজিক অল ওভার দ্য ভ্যালি, এবং যখন তিনি পুরো উপত্যকা জুড়ে একটা মেলোডিয়াস মিউজিক বাজাচ্ছিলেন, হি কামস অ্যাক্রস দ্য বেটিফিক ভিশনস অফ এ চাইল্ড অন এ ক্লাউড। তিনি দেখতে পেলেন একটা, মানে তার একটা সুন্দর ভিশন আসলো, বেটিফিক বলতে সুন্দর মনোমুগ্ধকর একটা ভিশন দেখলেন, এবং সেই ভিশনটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নটা হলো হচ্ছে
চাইল্ড অন এ ক্লাউড, অর্থাৎ ক্লাউডের উপরে একটা চাইল্ড আছে, এরকমটা তিনি দেখলেন। As the child bidding, the poet pipes a song about the lamb. First and later on, inspired by the child, he writes a happy song. Every child may have joy to hear. বলছে যখন মানে বাচ্চাটা আর কি তাকে এই কবিকে আদেশ করছিল সুন্দর সুন্দর গান, বিশেষ করে ল্যাম্প সম্পর্কে গান বাজাতে, তার পাইপে তার যে বাঁশি সে বাঁশিতে। এবং প্রথমে তিনি এটা মানে এই গান বাজাতে বললো, এবং পরবর্তীতে তাকে ইন্সপায়ার করলো হচ্ছে এই শিশুটা এই হ্যাপি সং যেটা তিনি বাজাচ্ছিলেন বা গাচ্ছিলেন মুখে, সেটাকে লিখে রাখার জন্য, যাতে করে পরবর্তীতে অন্যান্য চাইল্ডরাও এটা শুনতে পারে। This poem can be considered a typical poem of innocence, clearly suggesting the element of all that is embodied in the specimens to follow. আচ্ছা, এটার দরকার নাই। দ্য লাইম, আচ্ছা, ল্যাম, চাইল্ড, ভ্যালি সং, অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য রুরাল এলিমেন্টস আর অল মেনশনড হিয়ার। আচ্ছা, এই যে এগুলো রুরাল এলিমেন্টগুলো এখানে মেনশন করা হয়েছে। দ্য লিরিক্যাল নোট অফ দ্য পোয়েম ইজ ফান্ডামেন্টাল টু অল বাট এ ফিউ অফ দ্য আদার্স পোয়েমস অফ দ্য সংস অফ ইনোসেন্স। মানে এই লাস্টের এই 3 লাইনের দরকার নেই, জাস্ট উপরের এইটুকু যদি পড়ো এইটুকুতেই হবে। এইটুকু জাস্ট একটু অ্যাড করতে পারো যদি কোনো কোথাও কোনোভাবে অ্যাড করা যায় সেভাবে আর কি। কিসের নাম? হ্যাঁ, হুম হুম, এটা ডিসিশন দিতে পারো, ডিসিশন দিতে তো পয়েন্টের নাম দিবা না। হ্যাঁ, পয়েন্টের নাম দেওয়ার, ডিসিশন নাম দেওয়া না, ডিসিশন এটা তোমার মনে মনে রাখবা। মানে কনক্লুশনের আগে একটা ডিসিশন দিয়ে দিতে হয় যে এটা দিয়ে তুমি কি বুঝেছো, এরকম একটা কথা। পয়েন্ট যদি লেখো যে মাই ডিসিশন বা ডিসিশন, তখন এটা কিন্তু যায় না ইয়ের সাথে, লিটারেচারের সাথে। কিন্তু ওইভাবে মনে মনে রাখবা যে এখানে একটা ডিসিশন দিয়ে দিতে হবে। গ্রামার ভুল হয় এটা বিপজ্জনক, গ্রামার ভুল করা যাবে না। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যে বলছিলাম মুস্তাফিজ, যে ইট ইজ সেইড দ্যাট দেব কিনা ওই ডিসিশনের ক্ষেত্রে বা সবার শেষে যে প্যারাগ্রাফ সেখানে, অবশ্যই এখানে ইট ইজ সেইড দ্যাট দিতে পারো, টু সাম আপ, টু কনক্লুড, বা ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন, তারপর ইন শর্ট, ইন ব্রিফ, এরকম অনেক কিছু দেওয়া যেতে পারে। পার্ট সি বাদ দিবা কি? পার্ট সি তো আরো পড়তে হবে বেশি বেশি। পার্ট সি তো কোনো ইয়ে নাই যে কমন পড়বেই, গ্যারান্টি নাই। ইজি লাগে কিডসের, মানে কঠিন লাগে তাই তো? মানে একটাকে তুমি বাদ দিতে পারো, বাদ দিলে তখন যেটা করতে হবে যে বাকিগুলো আবার সব পড়তে হবে। বা ব্যাপারটা এরকম অনেক সময় হয় যে তুমি বাদ দিয়ে দিয়েছো এমন একটা কোশ্চেন, তুমি ভেবেছিলে যে একটাই পড়বো, ওইটাই বাদ দিয়ে দিয়েছো এবং ওইটাই চলে আসছে, এরকমটা হতে পারে। তো আমি বলছি না যে বাদ বাদ দেওয়াটা বেস্ট প্র্যাকটিস না, কিন্তু ওই যে হচ্ছে একেবারে যদি উপায়ই না থাকে, আমার টাইমও নাই, আমার পড়াও হয়নি, তো তখন সেক্ষেত্রে করা যেতে পারে। আচ্ছা, এখন যতটুকু পড়লাম আমরা এটুকুর ভেতরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আমি সামনের হচ্ছে ইয়ে করব। আর আরেকটা জিনিস, তোমাদের রেগুলার আমি ক্লাসটা নিতে পারতেছি না ওই যে রাত 10টার দিকে, যেটা এর কারণ হচ্ছে যে ওই দিন আবার থার্ড ইয়ারেরটা থাকতেছে, ওদেরও সামনে পরীক্ষা, তো তোমাদেরটা যেমন 1.5 ঘন্টা চলতেছে, ঠিক ওদেরও এরকম ভাবে 1.5 ঘন্টা চলে যাচ্ছে, এজন্য আমি আর নিতে পারতেছি না। আর তোমাদের তো ধরো তোমাদের ইংলিশ কয়টা পার্ট? 4টা মনে হয়, ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং, আর একটা কি,
হিস্ট্রি, হিস্ট্রি মানে 4টা, বাট ওদের 7টা, এবং 7টার মধ্যে আরেকটা আছে হচ্ছে লিঙ্গুইস্টিক, যেটা হচ্ছে বলা হয় যে ইংরেজিতে অনার্স করতে গেলে সবচেয়ে কঠিন সাবজেক্ট এটা, যার জন্য ওদের টেনশনটা আরো বেশি। হুম। আর অনেকেরই ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খারাপ আছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। তো আমি এখন থেকে আমি ভাবছি যে তোমাদেরকে প্রয়োজনে এই সময়টাতে ওই তোমাদের যেই দিনটা আছে, বলতে পারলে ওইটা খাতা দিয়ে রেখে দিয়ে হ্যাঁ খাতাগুলো আমি দেখে দিব, খাতাগুলো আমি দেখে দেব, হ্যাঁ খাতাগুলো আমি দেখে দেব, আর তোমাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ। যদি দয়া করে না করে তাহলে ভালো আছে। আচ্ছা। হুম, থাকবে তো। না এটা তো সবার ক্ষেত্রে। আমিও নোটিস করছি। কিন্তু এগুলো তো ক্লাসে যখন হচ্ছে কলেজে তো পড়াইছিল, কবিতা প্রথম কবিতা থেকে পড়াইছে, এগুলো আর কি। তারপরে স্যারদের যেভাবে কাগজ থেকে দেওয়া হয়েছে, আবার যেটা সমস্যা হবে সেটা নিয়ে ভিডিও রেখে নিতে হবে, আর স্যারের সাথে কিছু নোট করে ওই করি আর কি। আচ্ছা আমি ক্লাস হয়তো নিতে পারবো না, তবে আমি আমি চেষ্টাও করব, মাঝে মাঝে চেষ্টাও করব, ক্লাস যে আর একবারে নিব না তুমি তাও না। যেমন মনে হয় ভিডিও টিউব হ্যাঁ, তো এই জন্য তোমার হচ্ছে সুবিধা হবে। আর আরেকটা জিনিস, আহ, আর কয়দিন আছে তোমাদের? 2 তারিখ থেকে আর পরীক্ষা না? আমাদের বেশি দিনও নেই, ভাই ভাতে তো আমরা তো আমরা শেষ করতে পারবো না। 2 তারিখে তাই না? স্যার জি স্যার 2 তারিখ থেকে এক্সাম শুরু। সিলেবাস, এভাবে হোমওয়ার্ক দিলে মানে পড়ানো যাবে। হ্যাঁ এভাবে হোমওয়ার্ক করতে হবে, নইলে হবে না। আর ক্লাস তো ওইভাবে করাও মুশকিল হয়ে যাচ্ছে, অন্তত ওই দিনটাতে আর কি। ওই যে বললাম যে তোমাদের যেরকম এই যে এখন 1.5 ঘন্টা করছি, এইভাবে তোমাদের দিনটাতে আমি 1.5-2 ঘন্টা নিতে পারবো, সমস্যা নেই, তোমাদের পরে কাউকে রাখিনি। আবার থার্ড ইয়ারের দিনটাতে গিয়ে থার্ড ইয়ারের আবার এরকম অনেক কোশ্চেন তাদের এরকম। তোমাদের যেমন এখানে 188 জন আছো, ওরাও প্রায় 195 জন, এটা হয়ে গেছে সমস্যা। আর এই জন্য এরকম হয়ে যাচ্ছে। ইভেন ইদানিং যেটা হচ্ছে আবার, আমি মাঝে মাঝে ভুলেও যাচ্ছি। তোমরা বিশ্বাস করো, গতকালকেও আমি ভুলে গিয়েছিলাম তোমাদের ক্লাসের কথা। পরে আমার তোমরা যখন মেসেজ দিচ্ছ তখন আমার মনে হচ্ছে হো। তার আগের দিন যেটা হয়েছে যে থার্ড ইয়ারের ক্লাস নিচ্ছি, নিতে নিতে লাস্টে গিয়ে আমি যখন ভিডিও রেকর্ডিংটা স্টপ করলাম, এবার দেখি যে রেকর্ডিংটা সেভ হয় না, মানে ওখানে সমস্যা হচ্ছে। ওইটা নিয়ে চিন্তা করতে করতে এদিকে আধা ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ হোমওয়ার্ক এই যে দিলাম, অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং থেকে দিলাম। আচ্ছা বলো আতিক। হ্যাঁ বলো। আচ্ছা তোমরা যদি জেসাস ক্রাইস্টের পড়ো বা খ্রিস্টিয়ান রিলিজন সম্পর্কে তোমাদের যদি একটু জানা থাকে, তাহলে তোমরা দেখবা যে জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছে কোনো এক গোয়াল ঘরে। এবং কোনো এক গোয়াল ঘরে ঠিক না, মানে যেখানে ল্যাম্ব বসবাস করে, ল্যাম্ব থাকে, ল্যামের যে ঘর সেই ঘরটাতে। এবং বাইবেল অনুযায়ী এখানে হচ্ছে জেসাস ক্রাইস্ট, মানে বাইবেল অনুযায়ী তোমার হচ্ছে ল্যাম্ব হচ্ছে ওদের একটা প্রতীক, পবিত্রতার একটা প্রতীক, বা পবিত্রতার একটা কি বলে অ্যানিমেল, পবিত্রতম অ্যানিমেল। বা আরেকটা জিনিস যেটা তুমি যদি দেখো যে ম্যাক্সিমাম নবী রাসূলরা বা জেসাস ক্রাইস্ট বলতে তারা তো ঈসা, ঈসা আলাইহিস সালামকে বোঝায়। তো ম্যাক্সিমাম নবী রাসূলরা এই মেষ চড়াতেন, মেষ বা ভেড়া বা ল্যাম্ব, এগুলো তারা চড়াইতেন, বা এগুলোই তাদের পেশা ছিল। তো সেদিক দিয়ে এই ম্যাক্সিমাম কবিতাগুলোতেই আমরা এই নেচার, যখনই আমরা ইংল্যান্ডের নেচারের কথা যখনই আসবে, তখনই সেখান থেকে এই ল্যাম্ব বা ভেড়া বা মেষ এগুলোর কথা উঠে আসে আর কি। আর জেসাস ক্রাইস্টের ক্ষেত্রে তো অবশ্যই। এই জন্যই বলা হচ্ছে যে জেসাস ক্রাইস্ট, ল্যাম্ব এবং চাইল্ড, এই তিনটাকে মেলাচ্ছে, এবং তিনটার ভিতরে একটা কমন ফিচার, সেটা হচ্ছে ইনোসেন্স।
আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। আমি অফিসের পোশাক আশাক এখনো চেঞ্জ করিনি, অফিসের পোশাক আশাক গুলো চেঞ্জ করি। আর আর হ্যাঁ, এভরিডে হোমওয়ার্ক দেবো ইনশাল্লাহ। কালকে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, আবার পরের দিনে হোমওয়ার্ক দেবো, পরের দিনে ক্লাস প্লাস হোমওয়ার্ক দুটাই দেবো।